তেলে তেল তেলে জীবনটা গোলমেলে, আগে পিছে দিলে তেল খেয়ে। নেতারা চরণে তেলে, জনগণে খায় তেল, মতের অমিল হলে ফে। কেউ করে কারবারি, কেউ করে দরবারি, কেউ করে বাড়াবাড়ি, কেউ করে কারাকারি, তিল থেকে তাল হলে পে। মালিশেতে লাগে তেল, বকশিসে মারে তেল, সুপারিশে মারলে তেল, পটানোতে লাগে তেল, টেবিলের তলে তেল, প্রমোশন পাইতে তেল। তাও লাগে তেল তেলে, বোতল বাগায় ডোলে হরেক পদের তেল। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খায় তেল সারা পরোটা, জোশ তেল সারা পরোটা, আহা তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা, তেল সারা পরোটা, আহা তেল সারা পরোটা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা। আমরা সবাই মিলে প্রার্থনা করতেছি। আরে আমি তো প্রতিদিন ঘুমের থেকে উঠে ভগবানের পূজা দিছি ও যাতে সুস্থ হয়ে। তা আমাকে একটা দায় আছে না, দায়িত্ব আছে না? ওর বাপ করলে হবে নাকি? শুনবো নাকি সেই কথা? ওর বাপ যেন কি কি ধান্দা করে বেড়াতেছে। ওর দান্দা আমি ছুটাই দিবা নেই। আমরা 10 জন আছি না, আমরা যাকো তাই হবে। এই যে দেখো কেউ ঝলমল করতেছে, মাঠে নিয়ে যাও, বল দাও, খেলুক গুরুক। আমি ওরা কইছি আর কয়দিন পরেই তো স্কুলে যাবানি। হ্যাঁ স্কুলে যাবে, চিন্তা করিস না। গোল খাই সুস্থ হচ্ছিস, আরো 6 মাস তোর গোল খাতে হবে। ঠিক আছে, যাই মনি, যাই যাই। হ্যাঁ হ্যাঁ আসে না আবার আসবেন। নেই সদা, সবাই তোমারে কিরাম ভালোবাসে। অজিত দা কত কিছু করেছে তোমার জন্য। তুমি সুস্থ হয়ে যাবো না? তুমি সুস্থ হয়ে যাচ্ছে, আমার খুবই ভালো লাগতেছে। আমার মেয়ে তো সুস্থ হয়ে গেল না? এলাকার লোকজন সব ঘোষণা দিয়ে দিতেছে, বাহ আমার মেয়ে সুস্থ হয়ে গেছে, তার কোনো রোগ নেই, বালাই নেই, তার কোনো চিকিৎসা লাগবে না, অসুবিধা নেই। সিদ্ধান্ত নেওয়ার মালিক তো এলাকার লোকজন, আমি ভাবছি তো কিছুই না। তো যদি সুস্থ হয়ে যায় তার বাবার দরকার কি? আমার তো দরকার নেই। আর মায়েও তো আমার কথা শুনবে না। আমি যে তার ভালো চাই, আমি যে তার বাপ, আমি তার উপকারী করতে চাইছি, সেটা তো বোঝে না। আমার চাবার কিছু না। সবচেয়ে বড় কথা শুনলাম ওর মা আসতেছে, দুবাই থেকে ওর মা আসতেছে, তাই তো ব্যাস হয়ে গেল, ঝামেলা শেষ। ওর মার কাছেও থাকবে, তুমি আসো, আমার অসুবিধা কি? আমার তো এনে কোনো পাত্তা নেই, আমার এনে কোনো প্রয়োজন নেই, আমি শিখে যাবো। তুই চলে যাবি, আমি জানি না তো কিছু, আমি সব কিছু জানি। কি? তুই তো আর এক জায়গায় বিয়ে করছিস, বিয়ে করে সেই বাড়ি থাইস, আমার কানে কিছু আসে না? না, আমি সব জানি। আমি বিয়ে করি, অন্য জায়গায় থাকি। আমার বউ যখন আমার কথার অবদ্ধ হয়ে এসে দুবাই চলে গেল, তখন তোমার এই কথা কনেছে একটা বার নিষেধ করেছিল? করেছিলে কোনোদিন? ঠেকাইছিলে না? সংসারটা চোখের সামনে ভেঙে গেছে, একটা কথা বলেছ, এখন আর একদিকে তাকাইছো, তাই না? থাকো থাকো, তোমার নয়ন তারা নিয়ে থাকো, তোমার এইটা নিয়ে থাকো। আমার মেয়ে যেখানে চায় না, তুমি চাও না, এখানে আমার কি আসবো না আমি এখানে। ওদা দেখলি তোর বাপ কি কয়ে গেল? তুই অসুস্থ হওয়ার পরে তোর বাপ কিরম জ্বালান জ্বালাচ্ছে দেখছিস? আমি আর পারতেছি না। তোর মা আসলি আমি তার হাতে তোরে বুঝিয়ে দিয়ে আমি ছুটি নেব। আমি আর এগুলো পারবো না দিদি, আমি কিচ্ছু পারবো না বাবা, আমি কিচ্ছু পারছি।
নাচে গো সুন্দরী কমলা আর হাজার দর্শক মন মজাইয়া নাচে গো সুন্দরী কমলা প্রেমিক পুরুষ আর রহিম মিয়া রূপানে নাচে কুমুর দুলাইয়া রূপানে কুমুর দুলাইয়া রূপানে নাচে কুমুর দুলাইয়া রূপানে নাচে কুমুর দুলাইয়া রূপানে নাচে কুমুর দুলাই কোমর দুলাইয়া ও শেষ হয়ে গেছে এই রিল গুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায় কেন তো আরেকটু হলে ভালো হয়েছে তুমি আবার কেন আইছো তোমার আমি কইছি না যে আমি তোমার লগে যাবো না দেখো নয়নতারা তুমি এত ঝগড়াঝাটি করে না ভাল লাগে না আমার কথা হচ্ছে যা হয়েছে ভুলে যাও অন্তত আমাকে মায়ের এটার দিক তাকায় ভুলে যাও আমার ঘুমাইয়া এতদিন পরে তোমার মনে হলো যে আমার ঘুমাইয়া আমার তো মাইয়া না আমার যদি মাইয়া হইতো তাহলে তো তুমি আমার সাথে আসতে দিতা আমার কাছে থাকতে দিতা দেখো মাই তো ভুলে যাচ্ছ নয়নতারা মায়েটার বয়স তখন কত একটা গেদা বাচ্চারে নিয়ে তুমি দুবাই চলে যাবা আর আমি চুপচাপ বসে দেখবো আজকে এই মেয়েটারে চোখে দেখতে আজকে যদি নিয়ে দেখতে এই মেয়েটার অবস্থা কি হতো হ্যাঁ এখন তো দেখতেছ চোখে এসব কথা ভাত দাও বাদ দেবো কেন হ্যাঁ বাদ দেবো কেন আমি কি দুবাই এমনি এমনি গেছি আমি দুবাই গেছি আমার জীবনের তাগিদে আমার জীবন যুদ্ধে আমি শখে যাই আমি দুবাই যেতে বাধ্য ছিলাম সেই জন্য গেছি তুমি দুবাই যেতে বাধ্য ছিলে তোমার দুবাই যাওয়ার ব্যাপারে কিন্তু আমার কোনো সম্মতি ছিল না। হ্যাঁ একটু একটা বাচ্চা মেয়ে রেখে তুমি দুবাই চলে গেলে তোমার কতবার করে না করলাম সেবার তো শোনোনি আর দুবাই যা কি করেছো না করেছো তা কি এই সাবধান আমি কি করছি না করছি সেই কৈফত আমি তোমার দেবো না আমি পেটের তাগিদে গেছিলাম কাজে গেছিলাম আমি কাজ করছি ওই জায়গায় দাও নয়নতারা তোমার সাথে আমি ঝগড়াঝাটি করতে চাই না আর মায়ের অবস্থা খুব খারাপ জানো না যতই লোকজন কেউ বেড়াক যে সুস্থ হয়ে যাচ্ছে আসলে না আমি নিজে দেখেছি ওর অবস্থা খুবই খারাপ মায়েরা কিন্তু খুবই অনেক অসুস্থ ও ঢাকায় নিতে হবে বড় একটা হাসপাতালে দেখাতে চাই মায়েটার দিক থাকে না কিছু না চলো চল না আমি তোমার লোকে যাবো না তুমি যাও এখান থেকে যাও এখন রাগারাগি সময় না আমাকে মাইয়ে জান্নাত এখানে আনতে চাই চলো আমি বলছি না, আমি তোমার লোকে যাবো না যাও এখান থেকে যাও যাও কেটেছি যাও আর কখনো এখানে আসবা না যাও আপনাদের সামনে যখন আমি দাঁড়াই আমার খুব ভালো লাগে আমি কার সামনে দাঁড়িয়ে আছি আপনারা ভাবেন আপনার প্রতিষ্ঠানের সমস্ত কর্মকর্তা মানে আমার সাবঅর্ডিনেট না নেভার আমি আপনাদের কখনো আমার সহকর্মী ছাড়া আমার হৃদয়ের জায়গা ছাড়া আপনাদের কোথাও স্থান দিই না আমি ভালোবাসি আমি কর্মী বান্ধব একজন মানুষ কর্মীর সঙ্গে আমার কাজ কিন্তু দুর্ভাগ্য হয় মাঝে মাঝে আমাদের কর্মীরা একটু বিচ্যুত হয় একটু বিভ্রান্তিতে পড়ে আমি হতাশ হয়ে যাই এই যে ঘটনা ঘটছে তারপর থেকে আমার ঘুম নেই আমি অস্থির আমি তো এটা চাই না তিলেখোজা কোম্পানি কেমন শিল্পপতি যে কৃষকের সঙ্গে আছে যে কামারের সঙ্গে আছে যে কুমোরের সঙ্গে আছে এই শিল্পপতি চলচ্চিত্র বানাচ্ছে বাংলার জন্য বাংলার মানুষের জন্য আমার চলচ্চিত্রের নাম কৃষক আমার চলচ্চিত্রের নাম বিপ্লব আমার চলচ্চিত্রের নাম বাউল দেখেন প্রত্যেকটা বিষয়গুলো দেখেন পাবেন আপনাদের শিল্পপতিকে বিতর্কিত করতে চান পাবেন এরকম শিল্পপতি পাবেন পৃথিবীতে বলতে পাবেন আমি জনবান্ধব একজন শিল্পপতি আমি কৃষক বান্ধব একজন শিল্পপতি আমি শ্রমিক বান্ধব একজন শিল্পপতি আই লাভ আমার কর্মীদের বেস্ট
আমি আপনাকে একান্তে ভালোবাসি না? আমি আপনার বেতন বাড়িয়ে দিন। স্যার শিল্প নির্দেশক বলতে পারবে আমাকে সে জানোয়ার বলেছিল? ছি ছি ছি, লজ্জায় ঘৃণায় আমি মনে করেছিলাম আমার বাঁচার অধিকার নাই। একজন আর্ট ডিরেক্টর যদি বলে আমাকে মানুষ রূপে দেখছে না, বুকুক বুকুক কুকুরের মতো জানোয়ার দেখছে। স্যার স্যার আপনি ওগুলো নিয়ে আর চিন্তা ভাবনা করেন না স্যার। আসলে হয়েছে কি স্যার, আমাদের যে দাঁড়ান, আমি আপনাকে জানতে চাইবো, আপনার কাছে জানতে চাইবো, এই যে এত ঘটনা ঘটলো শুনলাম, কি আপনারা যে সাজিয়ে আমাকে আনলেন সব ঠিক হয়ে গেছে? কি ঠিক হয়েছে? কেন কেন আপনাদের এত মায়া বলেন তো? স্যার বলতে চাচ্ছিলাম কি, আসলে এই যে আমাদের শিল্প নির্দেশক উনি অত্যন্ত একজন ভালো মানুষ, শিশুতোষ, ঠিক আছে, শিশুর মতো একটা মন স্যার। কিন্তু ঘটনা হয়েছে কি স্যার, মাঝে মাঝে এই যে উত্তেজিত হয়ে পড়ে কারণগুলো, এই যে মাঝে মাঝে বলে যে ডলার আসবে সেগুলো সব কিনে নিয়ে নেবে, এগুলো স্যার তার মন থেকে বলে না। তার কাছে ডলার কোথায় আসবে? তার প্রবাসী ভাই যদি ডলার পাঠায় তো পাঠাবে। উনি স্যার হয়েছে কি এই জীবনে তার 50 বছর পার হয়ে চলে যাচ্ছে, কিন্তু এখনো স্যার তার বউ মানে বলবো কি তার সহযোগী পান। মানে বিয়ে করেননি? জি স্যার, এখন পর্যন্ত বিয়ে করেনি। এখন মাঝে মাঝে আমরা তো কথাবার্তা বলি, একটা অফিসে কাজ করলে বলে তো বাতচিত করতে হয়। আমরা শুনলাম যে উনি একটা হাফ টিকিটের মেয়ের সাথে আবার একটা সম্পর্ক তৈরি করেছে। হাফ টিকিট মানে? মানে মেয়েটার ফুল টিকিট হয়নি, প্রাপ্তবয়স্ক হয়নি। মানে আমি যদি ধরি 24? কিসের বলেন 24, 13। হ্যাঁ। ঠিক আছে, এখন ওই মেয়ে কি করেছে জানেন, একটা ফুল টিকিটের ছেলের সাথে পালিয়ে গিয়ে চলে গেছে। ওটাও চলে গেছে? ওটাও চলে গেছে। তারপর থেকে ওই যে প্রত্যাখ্যাত প্রেমিক, তার জীবনের যে সঙ্গ নিসঙ্গতা, সে যে একজন নিসঙ্গ মানুষ, নিসঙ্গ মানুষের যন্ত্রণা যে কি মারাত্মক, সেগুলো বিষয় করে সে একটা কবিতা লিখে আমাকে পাঠিয়েছে পড়ার জন্য। কবিতা পাঠিয়েছে আপনাকে? জি স্যার, কবিতাটা তো আমি পড়েছি, পড়ে তো দেখেছি অসম্ভব একটি ভালো কবিতা। কেন ভালো কবিতা বলবো না, কারণ নিজের জীবনের কথা বলছি ওখানে। এখন ওই জীবনের কথা কবিতায় পাঠ করে আমি তারপর থেকে আমি তাকে অনেক ক্ষমা করে দিয়েছি। আমার কোনো রাগও নেই, কিছুই নাই। আমি কি ভালোবাসছিলাম স্যার, আপনি জানেন স্যার, একদিন সে আমাকে বলেছিল নিজেকে 2-4 দিনের মধ্যে আটকে রেখো না, ওখান থেকে বেরিয়ে আসো, দেখবে পৃথিবীটা অনেক সুন্দর। আমি স্যার অবাক হয়েছি স্যার। আমি তখন প্রত্যুত্তর তাকে একটা কবিতা লিখে দিয়েছিলাম। দেখো অনুভবের তর্জমা রপ্ত হয়েছে, সপ্তাহের পবিত্রতাকে মাপছ সময়ে দাঁড়িয়ে পাল্লায়। আমি স্যারেও লিখেছি স্যার, পৃথিবীতে একমাত্র সুন্দর হচ্ছে সত্য, সত্য যেখানে অস্বীকৃত, সুন্দর সেখানে সমাধিস্থ। ভালো করে দেখো, হৃদয়ের সেলুলয়েডে আঁকা তোমার এই ছবি যেন আরেক অক্ষত মোনালিসা স্যার। প্লিজ, আর সহ্য করা যাচ্ছে না, কবিতাতে এত কঠিন, এত নির্মম, আমার খুব খারাপ লাগছে। আপনারা যেহেতু ক্ষমা করে দিয়েছেন, আমিও ওনাকে ক্ষমা করে দিচ্ছি। আপনারা সবাই প্লিজ ওনাকে থাকতে। স্যার একটু কথা স্যার, আমি এই পর্যন্ত যা কিছু করেছি আমি আপনার কাছে দরকার আর আপনাকে কত ভালোবাসি। আমার পা পর্যন্ত আসবেন, আমি ক্ষমা করে দিয়েছি। প্লিজ ওনাকে বোঝান, আপনারা 3 জন সুন্দর করে আমার বিপ্লবটাকে এগিয়ে নেন। প্লিজ ওনাকে ক্ষমা করে দেন। জি স্যার, জি। না স্যার, অনেক ভালো মানুষ, আমরা জানি। আগের মতো সুখে থাকতে চাই, কি বলেন? সুমন, রাজন, মোহন, সুমন, রাজন, মোহন, বন্ধু আমরা 3 জন। সুমন, রাজন, মোহন, বন্ধু আমরা 3 জন। আমি তো বুঝতে পারলাম না যে আপনি কি জন্য এত ভয় পাচ্ছেন। হ্যাঁ, বলতেছেন যে ওই 3rd ক্লাস মেয়েটা নাচতেছিল আর জাকির ভূতের মতো তা দেখতেছিল, এই দেখে আপনি ভয়ে খেলায় পড়েছেন। কি জন্য আমি তো বুঝতে পারলাম না। ভয় তো আমি পাচ্ছি না, ভয় পাবো কিসের জন্য? কিন্তু কথা হলো যে আমাদের মান সম্মান, বাড়ির ইজ্জত কিছু তো আর থাকলো না, এসব তো আমি নিতে পারতেছি না। নিতে হবে তো, নিতে হবে অবশ্যই, কারণ এই যা কিছু ঘটতেছে তার কি সঙ্গে তো আমাদের কোনো সম্পর্ক নেই।
আমাদের পরিবারের এতে কিছু যায় আসে না। ওই থার্ড ক্লাস মেয়ে মানুষ নিয়ে আমাকে চিন্তা করে লাভ আছে? বাদ দেন। আর জাকির, ও তো আরেকটা, ওর সঙ্গে আমাকে ভালো সম্পর্ক ছিল, উঠা বসা ছিল, এখন থাকবে না, ব্যাস আজকে চিনে গেলাম। কিন্তু কই পার পালি, কিন্তু যতই আমরা দেখতেছি আর জানতেছি চিনতেছি, আমাকে তো অশান্তি বাড়তেছে। এই অশান্তির জন্য তো দায়ী আপনার বড় ছেলে আব্দুল, সেই তো এইসব রং তামাশা করতেছে, আর এই জন্য আপনিই দায়ী। তাকে আপনি প্রশ্রয় দেন তো, সেই জন্যই সে এত অধপতনে গেছে, বুঝেছেন? আপনি শোনেন, আজকিরা আব্দুল আসলে ওরে ক্লিয়ার কাট করে দেবেন, ওক বলে দেবেন এখান থেকে চলে যেতে, ওকে এখান থেকে বাইক করে দেন, দেখবেন আমাদের পরিবারে আর কোনো ধরনের কোনো অশান্তি নেই, বুঝেছেন? ক্লিয়ার কাট বলে দেবেন। আব্বা, আব্বা, উত্তর দেওয়া লাগবে না, আমি খালি কই আপনি শুনেন। আমি চলে যাচ্ছি আব্বা, আমি তো আপনার সকল সমস্যা প্রবলেম আমি চলে যাই আব্বা। যে বাড়িতে আমার কোনো অধিকার নাই, এত বড় একটা বাড়ি, এই রুমে আসতে পারি না, নিজের মতো কাম করতে পারি না, দাঁত পাততে পারি না, সব কিছুতে আমার বাধা। তো যে বাড়িতে আমার এত বাধা, এই বাড়িতে আমার থাকার কি দরকার আব্বা? আমি চলে যাই। আমি চলে গেলে আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। যে সমস্যাটা করছে আপনার বড় ছেলে আব্দুল, তাই তো কিছু করতে পারেন না। আপনি আপনার ছেলে খালি আমার এসে কন। আমি আব্বা চলে যাই আব্বা, আপনার এই কষ্ট আমার দেখতে ভালো লাগতেছে না। আমি চলে যাই, সকল সমস্যার সমাধান হয়ে যাবে, আপনি এই বাসায় সুখে শান্তিতে থাকেন আব্বা। আমি চলে যাই আব্বা। আমার ছেলে নেই, মা মোতালেব, নেই। কান্না বন্ধ করো। দেখো তোমার ছেলে যে এভাবে এমন করবে, চলে যাবে, এতে তুমি হয়তো কষ্ট পাচ্ছ, কিন্তু আমি আমি ব্যাপারটা খুব স্বাভাবিকভাবেই দেখছি। ও যেমন ও তেমন কাজটাই করেছে, আসলে এটাই হলো বাস্তবতা। তুমি হলে বাংলার কৃষক, আদর্শ কৃষক, সরাসরি উৎপাদনের সাথে তুমি জড়িত, শস্য ফলাও তুমি, আর সেই শস্য আমরা খেয়ে জীবন ধারণ করি। তার মানে সবকিছুর মানে মূলে হলে তুমি, অথচ এই সমাজে তুমি নিষ্পেষিত, নির্যাতিত, অবহেলিত। এভাবেই তোমরা চিরকাল আমাদের দ্বারা ব্যবহৃত হয়ে যাবে। এখন তো আমি চাক্ষুষ প্রমাণ পেয়ে গেছি যে তুই 1 নম্বরের গাঁজাখোর। আমি গাঁজাখোর, তাই না? তাহলে কি? আমি তো গাঁজাখোরের কথা করছি। আমাকে আমি হচ্ছে রংদং করা, রংদং করে দেখাই, টাকা পয়সাটা ঠিক মতো হয়। আমার তো ইচ্ছে করে এখন আমার এই হাতকে আমি ধ্বংস করে ফেলি। আমি কার সাথে কি করলাম? কৃষকের কান্না আমি একেবারে সহ্য করতে পারি না। আই লাভ ফার্মার্স। আজকে কিন্তু আমি জমজমের বাজার করছি, সব কিনছি। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খাই তেল ছাড়া পরোটা, জোশ তেল ছাড়া পরোটা, আহা তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা।